আজ আপনারা শুনতে যাচ্ছেন সত্যজিৎ রায়ের লেখা বিষফুল দার্শনিক অডিও বুকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওদিকে যাবেন না বাবু। জগন্ময় বাবু চমকে উঠলেন। কাছাকাছির মধ্যে যে আর কোনো লোক আছে সেটা উনি টের পাননি, তার ফলেই এই চমকানি। এবার দেখলেন তার ডানে হাত 10 দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। একটি 13-14 বছরের ছেলে। তার পরনে একটা ডোরা কাটা নীল হাফ প্যান্ট আর গায়ে জড়ানো একটা সবুজ রঙের দোলাই। ছেলেটির রং কালো, মাথার চুল গ্রাম্য কায়দায় পরিপাটি করে আঁচড়ানো, চোখ দুটিতে শান্ত অথচ বুদ্ধিদীপ্ত চাহনি। গ্রাম্য হলেও নির্ঘাত স্কুলে পড়ে। অকাট মূর্খদের চাহনি এমন হয় না। কোন দিকে যাব না? ওই দিকে। অর্থাৎ জগন্ময় বাবু তার হাঁটার পথে একবার থেমে যেদিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন সেই দিকে। কেন যাব না? কেন, কি হবে গেলে? বিষ আছে। বিষ? কিসে? ওই গাছে। সত্যি বলতে কি, ওই গাছটা দেখে জগন্ময়বাবু থেমেছিলেন। ফুল গাছ, বুনো ফুল সম্ভবত। রাস্তা থেকে হাত 20 দূরে একটা ঢিবি, তার উপরেই ওই একমাত্র গাছ। কাছাকাছির মধ্যে আর কোনো গাছ নেই। এই গাছটি কোমর অবধি উঁচু, তেকুনো ছোট ছোট পাতা, আর পাতার ফাঁকে ফাঁকে ভারী সুন্দর হলদে, কমলা আর বেগুনি রঙের ফুল। জগন্ময়বাবুর অবাক লাগছিল এই কারণেই যে গত 3 দিন ঠিক এই রাস্তা দিয়ে হাঁটা সত্ত্বেও ওই ঢিবি আর ওই গাছ তার চোখে পড়েনি। অবশ্য হাঁটার সময় অর্ধেক দৃষ্টি পথে রেখেই চলতে হয়, বিশেষ করে সে পথ যদি কাঁচা আর অজানা হয়। কাজেই না দেখাটা আশ্চর্য নয়। ছেলেটি এখনও সেইভাবেই দাঁড়িয়ে তার দিকে দেখছে। কি নাম তোর? ভগবান। ওরে বাবা, তুই তো বাঙালি না, তা বাংলা শিখলি কোথায়? স্কুলে। আমার পিছন পিছন আসলি যে, ফলো করছিলি? আমার বাড়ি এদিকেই। জগন্ময়বাবু দেখলেন যেই দিকে ঢিবি সেই দিকেই আরও সিকি মাইলটাক দূরে বাঁশবনে লাগোয়া খড় ছাউনি দেওয়া একটা কুঁড়ে ঘর। জগন্ময়বাবু আবার চাইলেন ছেলেটির দিকে। আরও 2-1টা প্রশ্ন করতে হয়। এমন ফস করে যেচে এসে তাকে এভাবে নিষেধ করবে কেন? গাছটার নাম কি? জানি না। তো বিষ আছে জানলি কি করে? মরে যায় যে। কি মরে যায়? সাপ, ব্যাঙ, ইঁদুর, পাখি। কিভাবে মরে যায়? গাছে বসলে না ফুল খেলে? কাছে গেলে। কাছে মানে? কত কাছে? 4 হাত 5 হাত। তুই তো খুব আষাঢ়ে গপ্পের পোকা দেখছি, নাকি এই বয়সে গাছা ধরেছিস? তোর স্কুলের মাস্টারকে জিজ্ঞেস করে দেখিস, ফুল গাছে এরকম বিষ হয় না কখনো। ছেলেটি চুপ করে চেয়ে আছে। আমি এখানে নতুন লোক, বায়ু পরিবর্তনের জন্য এসেছি। আমার শরীর খারাপ, বুঝেছিস? ওরকম গোলটুল মারিস না। এদেশে ওরকম ফুলের কথা কেউ শোনেনি। ওরকম গাছ এদেশে জন্মায় না, ওসব আফ্রিকার জঙ্গলে আছে। এই দেশের না তো, এক সাহেব এনেছিল। ছেলেটি দেখছি নাছোড় বান্দা। ফুলটা যে বিষাক্ত তা বিশ্বাস করাবার জন্যে বদ্ধপরিকর। কোন সাহেব? আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িতেই ছিল। কবে এসেছিল? যেবার খরা হলো তার আগের বার। কি নাম ছিল সাহেবের? নাম জানি না, লাল মুখ, কটা চুল। সেই ঢিপির উপর গাছটা পুঁতে গিয়েছে? জানি না। তবে সাহেব যাবার পরেই গাছ হলো। যে বনটা দেখতে পাচ্ছেন ওখানেই হাতে কাছ নিয়ে ঘোরাঘুরি করত। বোটানিস্ট হবে হয়তো। ভারী তাজ্জব কথাবার্তা বলছে ছেলেটি। ছেলেটি আবার আঙুল তুলে দেখালো। ওই দেখুন না, ওই ডিবিটার পাশে, ওই যে পাথরটা ঠিক তার ডান পাশে। জগন্ময়বাবু দেখলেন একটা সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। কি ওটা? সাপ। সাপ? সাপ ছিল, গাছের কাছে যেতেই মরে গেছে। এখন শুধু হাড় পড়ে আছে। চিতি সাপ, বিষের দম ছাড়ে ওই ফুল।
জগন্ময়বাবু বাইনোকুলারটা চোখে লাগালেন। হ্যাঁ, সাপই বটে, সাপের কঙ্কাল। ফুলটাও দেখলেন দূরবীনের ভেতর দিয়ে। যত সরল মনে হয়েছিল তত নয়, কারণ ওর রংটাই সরল নয়। হলুদের মধ্যে বেগুনির ছিটে, বেগুনির মধ্যে হলুদ, অরেঞ্জের মধ্যে সাদা আর কালো। যন্ত্রটা চোখে লাগিয়ে আরও একটা মরা জিনিস দেখতে পেলেন জগন্ময়বাবু। এটাও সরীসৃপ, তবে এটার পা 4টে। গিরগিটি বা বহুরূপী জাতীয় কিছু হবে। এটা আবার তাজা তাজা গত 2-1 দিনের মধ্যেই মরেছে। তা এরা সব একদিনে সাবধান হয়ে যায়নি? এখন আসে আর মরে? রোজ মরে একটা দুটা। কই, অত তো দেখছি না, মাত্র 2টো তো। ডিবির পেছনে আছে। বেশি মরলে পরে বাঁশ দিয়ে টেনে এনে সাফ করে দেয়। কে? আমার বাবা, মাঝে মধ্যে আমিও। তা বাঁশ দিয়ে বাড়ি মেরে ওটাকেও সাবার করে দিস না কেন? তাহলেই তো আপদ চুকে যায়। লাভ নেই, আবার গজায়। বলিস কি? হ্যাঁ, পুড়িয়ে দিলেও কিছু হয় না, আবার গজায়। জগন্ময়বাবু ব্যাপারটিকে গুরুত্ব দিতে চাইলেন না, কারণ 5 আনার বেশি বিশ্বাস হয়নি এখনো তার মনে। যেটুকু হয়েছে তার কারণ একবার কোন বইয়ে যেন পড়েছিলেন মাংসাশী গাছের কথা। বিশ্ব চরাচরে অনেক আশ্চর্য জিনিস আছে, যার অনেকই এখনো হয়তো মানুষের অগোচরে রয়েছে। এই গাছ কি আরো আছে? আছে। কোথায়? ওই বনে আছে। কাছাকাছির মধ্যে একটাই তাহলে? মনে হয়, এটা ছাড়া আর দেখিনি বাবু। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বলতে হবে এখানে এসে সুদৃশ্য স্বাস্থ্যময় নিরিবিলি পরিবেশ আর টাটকা সস্তা সুস্বাদু খাদ্যদ্রব্য ছাড়াও একটা উপরি লাভ হয়েছে তার। এটার আশাই তিনি করেননি। ফিরে গিয়ে অফিসে বলার মতো মুখরোচক গল্প পাওয়া গেল একটা। বিষফুল, গাছের নিঃশ্বাসে বিষ। ওই 2টি মৃত প্রাণী না দেখলে ছেলেটির কথা তিনি আদৌ বিশ্বাস করতেন না। তবে ছেলেটি কোনো কারণ ছাড়া এইভাবে বানিয়ে বানিয়ে আজগবি কথা বলবে, এটাও তো একটা আজব ব্যাপার। এ ধরনের প্র্যাকটিক্যাল জোক একমাত্র শহরেই সম্ভব, আর তাও 1 এপ্রিলে। আর গ্রাম অঞ্চলে যে এ ধরনের জিনিস হয় না তা ভালো করে জানেন জগন্ময়বাবু। আর এটাও বুঝলেন যে তার 42 বছর জীবনে আজ একটি স্মরণীয় দিন। বিষফুলের কথা আজ তিনি প্রথম শুনলেন। অথচ এই কাঠঝুমরিতে আসার কথাই ছিল না তার। গিয়েছিলেন ডাল্টনগঞ্জ, তার বোনের বাড়িতে দিন 15 ছুটি কাটিয়ে আসবেন বলে। গত বছর থেকে একটা শ্বাসের কষ্ট অনুভব করতে শুরু করেছেন জগন্ময়বাবু। ডাক্তার, শুধু ডাক্তার কেন, চেনাশোনা সকলেই বলেছেন শুকনো আবহাওয়ায় কদিন কাটিয়ে আসার কথা। বিয়ে তো করনি, এত টাকা কার জন্য পুষে রাখছ? একটু খরচ টরচ করো। এই এত টাকার ব্যাপারটা জগন্ময়বাবুর মোটামুটি নিস্তরঙ্গ জীবনে একটা মহাসামুদ্রিক ঢেউয়ের মতো। 3 দিন রেসের মাঠে যাবার পর 4র্থ দিনই জ্যাকপট পেয়ে যান ভদ্রলোক। এক ধাক্কায় 64,000 টাকা। অথচ ঘোড়া নিয়ে কোনোদিনও মাথা ঘামাননি, রেসের বইয়ের পাতা খুলে দেখেননি। যাওয়া কেবল এক বন্ধুর পাল্লায় পড়ে এবং কিছুটা কৌতূহল বশত। ডাক্তার নন্দী বলেন হাঁপানির টানটা ওই টাকা পাওয়ার পর থেকেই। ফলে তার কিছু চারিত্রিক পরিবর্তন দেখা গিয়েছে। যেমন তিনি সাধারণ অবস্থায় অনেক বেশি হাতখোলা ছিলেন, এখন হিসেবি হয়ে পড়েছেন। গাড়ি কেনার সামর্থ্য হয়েছিল, কিনেও কেনেননি। বন্ধুদের ভোজ দেবেন বলে শেষ পর্যন্ত সন্দেশের উপর সেরেছেন। আদরের ভাইপো তিলুর জন্মদিনে 44 টাকা দামের রেলগাড়িটা দরদাম করে পয়সা বার করার সময় মত বদলে 27 টাকারটা কিনেছেন। শুকনো ক্লাইমেটে দিন 15 কাটিয়ে আসার পরিকল্পনাটা যখন মাথায় এলো, তখন বন্ধুরা অনেকেই অমুক জায়গা, অমুক হোটেল, অমুক লজের কথা বলেছিল। সে সবই জগন্ময়বাবুর সামর্থ্যের মধ্যেই ছিল। কিন্তু শেষ মুহূর্তে তিনি খরচ বাঁচিয়ে ডাল্টনগঞ্জে বোনের কাছে যাওয়াই স্থির করলেন। সেখানেই থাকতেন পুরো সময়টা। কিন্তু 2 ভাগ্নের একসঙ্গে চিকেন পক্স হওয়ায় ভগ্নিপতি নিজেই বললেন,
একবার কাঠঝুমড়িতে মোট সাহেবের বাংলোটার খোঁজ করে দেখুন না। বিলিতি টাইপের বাংলো, খাওয়া দাওয়া সস্তা আর ভালো, চেঞ্জও হবে, বিশ্রামও হবে। অবশ্য সাহেব আর নেই, মাস্টার এক হলো মারা গেছেন, তবে ওনার স্ত্রী আছেন, এখানেই থাকেন। ওদের বাংলো ওরা ভাড়া দেয়, এটা আমি জানি। বুড়ি মিসেস মুরও কোনো আপত্তি তোলেননি, তবু বলেছিলেন এদিকটা তো ওনার স্বামীই দেখতেন। তার কয়েকজন বাধা খদ্দের ছিল, তবে এখন বাংলো খালিই পড়ে আছে। জগন্ময় বাবুকে দিতে তার কোনো আপত্তি নেই, তবে 15 দিনের বেশি থাকতে দিতে পারবেন না। জগন্ময় বাবু তার বেশি প্রয়োজনও হবে না। 3 দিন ডাল্টনগঞ্জে থেকে এই সবে 3 দিন হলো গত শুক্রবার জগন্ময়বাবু মুর সাহেবের বাংলোতে এসে উঠেছেন। আর এসেই বুঝেছেন যে তার মতো মানুষের পক্ষে ছুটি কাটানোর এর চেয়ে ভালো জায়গা হয় না। প্রথমত ক্লাইমেট, এসে অবধি একদিনও নিঃশ্বাসের কষ্ট হয়নি। দ্বিতীয়ত কলকাতার মানুষ জগন্ময়বাবু কল্পনাই করতে পারেননি যে ট্রাম, বাস, লরি, ট্যাক্সি, রেডিও, টেলিফোন, টেলিভিশন, সিনেমা, মানুষের কোলাহল ইত্যাদি বাদ দিয়ে কি আশ্চর্য সুন্দরভাবে জীবনযাপন করা যায়। এখন বুঝতে পারছেন যে কলকাতার মানুষ সবসময় কোণঠাসা। সত্যি করে হাত পা ছড়ানো যে কাকে বলে সেটা তিনি বুঝেছেন এই কাঠঝুমারিতে এসে। মুর সাহেবের বাংলো প্রথমবার দেখেই জগন্ময়বাবুর মনটা ভালো হয়ে গিয়েছিল। দূরে পেছনে পাহাড়ের লাইন, তারপর এগিয়ে এলে প্রথমে বন, বনের পর অসমতল প্রান্তর, তার এখানে ওখানে ছড়ানো ছোট বড় টিলা, আর আরও এগিয়ে এলে লম্বা লম্বা গাছ পেছনে নিয়ে দাঁড়িয়ে আছে চিমনি আর টালির ছাতওয়ালা বিলিটি পোস্ট কার্ডের ছবির মতো মুর সাহেবের বাংলো। সেই বাংলোর বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকে ঘরগুলো ছিমছাম চেহারা, আসবাবের পরিপাট্য, জানালা ও দরজার পর্দার নকশা ইত্যাদি দেখে জগন্ময়বাবুর বিশ্বাস হলো যে রেসের মাঠে জ্যাকপট পাওয়ার চেয়ে ছুটি ভোগের জন্য এমন বাংলো পাওয়া কম ভাগ্যের ব্যাপার নয়। এখানে এসেই জগন্ময়বাবু তার দিনের রুটিন ঠিক করে ফেলেছিলেন। সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে হাঁটতে বেরোন, ফিরে এসে ব্রেকফাস্ট, তারপর বাংলোর বারান্দায় বা সামনের কম্পাউন্ডে বসে ম্যাগাজিন পাঠ। খান 25 রিডার্স ডাইজেস্ট নিয়ে এসেছিলেন তিনি বোনের বাড়ি থেকে। তারপর স্নান খাওয়া সেরে দিবানিদ্রা, বিকেলে চায়ের পর আবার পথ ভ্রমণ, রাত্রে 8:30টার মধ্যে খাওয়া শেষ করে ঘুম। আজ সকালে বেরিয়ে ফিরে এসেই চৌকিদার বনোয়ারিকে জিজ্ঞেস করলেন বিষফুলের কথা। অবশ্যই প্রথমেই ফুলটার কথা না জিজ্ঞেস করে সেদিকে অগ্রসর হওয়ার একটা রাস্তা তৈরি করে নিলেন। আচ্ছা, তুমি ভগবান বলে কোনো ছেলেকে চেনো? जी हाँ बापू, हमारे भेकुआ लड़का है। ভিখুয়াকে? भेकुआ काट का मजदूरी करता है। इस काट झुमरी में चौधरी लोगों का काट का गोला है, वह काम करता है। ভগবানের বাড়ির দিকে রাস্তার ধারে এরকম ফুলের গাছ আছে, সেই গাছ নাকি বাতাসে বিষ ছড়ায়, জানো কিছু? हाँ बापू, विष फूल। কথাটা সত্যি? उसके नजदीक जो भी जाए सब मर जाता है। सांप, चूहा, खरगोश। বানোয়ারি রুটি আর ডিমের অমলেট রেখে টি পট আনতে গেল। বানোয়ারি ফিরে এলে জগন্ময়বাবু জিজ্ঞেস করলেন, এখানে এক সাহেব এসেছিল নাকি বছর 3 আগে? एक साहेब आके रहा था कुछ दिन, लेकिन 3 साल पहले आया था। पर मूर साहब अपनी पत्नी को लेकर हर सर्दी की मौसम पे आता था। জগন্ময়বাবু ঠিক করলেন বিকেলে একবার বাজারের দিকে যাবেন। বাজার পান্নাহাটে, এখান থেকে মাইল 2। রেল স্টেশনও সেখানে। এখানে আসতে হলে স্টেশন থেকে সাইকেল রিক্সা নিতে হয়। পান্নাহাট থেকে ট্রেন ধরে সোজা ডাল্টনগঞ্জ যাওয়া যায়। প্রথম দিন এসেই জগন্ময়বাবু একবার বাজারের দিকে গিয়েছিলেন। দুজন বাঙালির সঙ্গে আলাপ হয়েছে, পোস্টমাস্টার নোটবিহারী মজুমদার আর পবিত্রবাবু বলে একজন ভদ্রলোক, যিনি রয়্যাল হোটেলে উঠেছেন। মিঠে পানের খোঁজ করতে গিয়ে ভদ্রলোকের সঙ্গে আলাপ।
বললেন আগেও এসেছেন কাঠঝুমরিতে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন। রয়্যাল হোটেল আসলে নামেই হোটেল, বলতে পারেন 3 স্টার সরাইখানা। মনে হলো বেশ রসিক লোক, বয়স 30-35-এর বেশি নয়। আপনি উঠেছেন কোথায়? কাঠঝুমরিতে তো থাকবার তেমন জায়গা নেই। চৌধুরী কোম্পানির কারো সঙ্গে চেনা আছে বুঝি? আগে না, আমি উঠেছি মূর সাহেবের বাংলোতে। ও, ওই শিশু গাছে ঘেরা কটেজ বাড়িটা? গাছে ঘেরা ঠিকই, তবে শিশু কিনা বলতে পারবো না। দেখে তো শিশু না, বরং বুড়ো বলেই মনে হয়। আমি মশাই সেন্ট শহরের মানুষ। বড়জোর আম, জাম, কলা, নারকেল আর বট, অশ্বত্থটা চিনতে পারি, তার বাইরে জিজ্ঞেস করলেই মুশকিল। এই পবিত্রবাবু আর নোটবিহারীকে আজ একবার জিজ্ঞেস করে দেখতে হবে। চৌকিদারের কনফার্মেশন যথেষ্ট নয়। আসলে জগন্ময়বাবু কলকাতায় গিয়ে বিষফুলের বিষয়ে কিছু লিখতে চান, এখনও পর্যন্ত কেউ লেখেনি। এই একটা ব্যাপারে পায়োনিয়ার হবেন তিনি। নোটবিহারী বাবুকে জিজ্ঞেস করে বিশেষ ফল হলো না। তিনি বললেন, আমি মশাই সবে লাস্ট ইয়ারে বদলি হয়ে এখানে এসেছি। স্থানীয় সংবাদ আমার কাছে তেমন পাবেন না। আপনি বরং অন্য কাউকে জিজ্ঞেস করুন। পোস্ট অফিস থেকে জগন্ময়বাবু গেলেন বাজারের দিকে। পান কেনা আছে, আর যদি একটা নোটবুক পাওয়া যায় তো কাজের কাজ হবে। লেখার জন্য তৈরি হতে হবে তো। কলম আছে সঙ্গে, তবে খাতা আনেননি। পবিত্রবাবুর সঙ্গে দেখা হয়ে গেল একটা চায়ের দোকানের সামনে। বেঞ্চিতে বসে বাংলা খবরের কাগজ পড়ছেন। বললেন, আসুন চা খান। ওহে বড়দাজ, 2 কাপ চা দাও, একের জায়গায় 2। জগন্ময়বাবু সোজা প্রশ্নে চলে গেলেন, আপনি বিষফুলের নাম শুনেছেন? পবিত্রবাবু কাগজটা ভাঁজ করে জগন্ময়বাবুর দিকে চোখ তুললেন। হলদে কমলা বেগুনি, তালহার যাবার পথে ডান দিকে রয়েছে তো একটা ঢিবির উপর। আপনি তো সব জানেন দেখছি। বললাম তো 4 বার ঘুরে গেছি এখানে। বছর 2 থেকে দেখছি ওটা। প্রথম যেদিন দেখি সেদিন ঢিবির পাশে আস্ত একটা শুয়োর ছানা মরে পড়েছিল। বলেন কি? তা এই নিয়ে আপনি কাউকে বলেননি কিছু? আপনি তো কলকাতার লোক, কাগজে টাগজে। বলবার কি আছে মশাই, প্রকৃতির খেয়াল কত রকম হয়, সব নিয়ে কি আর কাগজে লেখে? আরও কত রকমের বিষ ফুল, বিষ ফল, বিষ পোকা, বিষ পাখি রয়েছে পৃথিবীতে কে জানে। আরে মশাই, কলকাতাতে যে বাস করেন সেখানে হাওয়াটাই তো কত বিষাক্ত। সেদিন দেখলাম কোথায় জানি লিখেছে প্রতি নিঃশ্বাসে 5 সেকেন্ড করে আয়ু কমছে। সেখানে এসব বিষের ফুল, ফুলের বিষ, এসব নিয়ে কে মাথা ঘামাতে যাচ্ছে? কিন্তু এখানকার লোক, এদের পক্ষে তো এটা একটা ডেঞ্জার, তাই না? 5-7 হাত দূরে থাকলেই তো সেফ, এখানে সবাই জানে এটা। জগন্ময়বাবু চা খেয়েই উঠে পড়লেন। অক্টোবরের মাঝামাঝি সূর্য ডুবলেই ঠান্ডা পড়ে। সর্দি গরমির রিস্কটা না নেওয়াই ভালো। চায়ের দোকানের পাশেই একটা মনোহারী দোকান থেকে খাতা কিনে ভদ্রলোক যখন বাড়ি ফিরলেন তখন 6:15। মনে বেশ একটা উত্তেজনা অনুভব করছেন তিনি। পাকা কনফার্মেশন পাওয়া গেছে, এবার উনি স্বাচ্ছন্দ্যে লিখতে পারেন। লেখাটা কোনো উদ্ভিদ বিজ্ঞানীর দৃষ্টি আকর্ষণ করলে একটা বড় তোল পার হবে। কাঠঝুমরির নামটাও লোকজনের জানা উচিত। ট্যুরিস্ট ডিপার্টমেন্ট জানে নামটা? মনে তো হয় না। লেখার অভ্যেস নেই, তাই খাতা খুলে হাতের কলমটার উপর থুতনি ভর করে আধা ঘন্টা বসে থেকেও কোনো ফল হয় না। এত চট করে হবে না, হাতে আরও 10 দিন সময় আছে। ধীরে সুস্থে ভেবে চিন্তে লিখতে হবে। নামটা 2 বার আপন মনে উচ্চারণ করলেন জগন্ময়বাবু। বিষফুল, বিষফুল। এই নামের লেখা লোকে না পড়ে পারবে না। আজ আর বাইনোকুলারের দরকার হলো না। সকাল 7টার সময় ঢিবির কাছে পৌঁছাতেই রাস্তা থেকে খালি চোখেই জগন্ময়বাবু যে মৃত প্রাণীটা দেখলেন সেটি হলো একটি খরগোশ। মরা সাপের কঙ্কাল আর মরা গিরগিটি এখনও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়লে হয়তো জায়গাটা ভগবান বা ভগবানের বাপ এসে পরিষ্কার করবে। জগন্ময়বাবু হিসেব করতে চেষ্টা করলেন গাছটা কত দূরে হবে রাস্তা থেকে। 20 হাত, 25 হাত।
তার একটা অদম্য ইচ্ছে একটু এগিয়ে গিয়ে গাছটাকে ভালো করে দেখা, 5 হাতের বেশি কাছে না গেলেই তো হলো। কিন্তু ওই ছেলের অনুমান যদি ভুল হয়, যদি 7 বা 8 হাত দূর থেকেও ফুলের প্রভাব পৌঁছায়, তাহলে তো আর দেখতে হবে না। জগন্ময়বাবু ঘাসের উপর দিয়ে 3 পা এগিয়ে আবার পিছিয়ে গেলেন। সাপ, খরগোশ, গিরগিটি, শুয়োর, পোকামাকড়ের কথা ছেলেটি বলেনি। ফড়িং, পিঁপড়ে, মশামাছি এইসবও কি গাছের বিষে মরে? না, ছোট জিনিস রেহাই পায়। আর বড় জিনিস, তার লেখার জন্য এগুলো জানা দরকার। আজ ছেলেটিকে দেখছেন না, একবার ওর বাড়ি যাবেন নাকি? একটা ইন্টারভিউ করলেন তাকে, যেমন অনেককে খবরের কাগজে করে। প্রশ্নটা মাথায় আসতেই মনে হলো তারা নেই, সব হবে, ধীরে সুস্থে সব হবে। হাতে আরও দিন 7 সময় আছে। এখানে জলটা ভালো, তাই খিদে হয় প্রচুর। ব্রেকফাস্টের কথা চিন্তা করতে করতে জগন্ময়বাবু বাড়ি ফিরলেন। বাঁশের বেড়া দিয়ে ঘেরা বিশাল কম্পাউন্ড, 2টো কাঠের গেট, একটা পশ্চিমে, একটা উত্তরে। উত্তরের গেট যেটা দিয়ে জগন্ময়বাবু এখন ঢুকলেন, এখনও একটা কাঠের ফলকে মূর সাহেবের নাম রয়েছে। গেট থেকে সোজা রাস্তা দিয়ে কটেজের সামনে বারান্দা শেষ হয়েছে। বড় বড় গাছগুলো, যেগুলোকে পবিত্রবাবু শিশু বলেছিলেন, সেগুলো কটেজের পিছন দিকে। এদিকে দক্ষিণে যে 2টি বড় গাছ রয়েছে, সেগুলো শিশু নয় নিশ্চয়ই, কিন্তু সেগুলোর নামও জগন্ময়বাবু জানেন না। এর মধ্যে যেটা দূরের গাছ, সেটা ডালপালাগুলো প্রায় সাদা আর বেশ ছড়ানো। গড়িটা কালো হলে হয়তো আরও সহজে চোখে পড়ত, কিন্তু সাদা হওয়া সত্ত্বেও খুব বেশি দূরে গেল বলে মনে হয় না। খুব বেশি দূরে নয় বলে গুড়ির পাশের চেনা গাছটা জগন্ময়বাবু দৃষ্টি এড়াল না। সেই একই গাছ, একই বিচিত্র ফুল, বিষফুল। জগন্ময়বাবুর পেট থেকে খিদেটা ম্যাজিকের মতো উবে গেল। এই গাছ তো কাল ওখানে ছিল না। গতকালই তো জগন্ময়বাবু ওই সাদা গুড়িটা থেকে 8 10 দূরে বানোয়ারিকে ডেকে ডেক চেয়ারটা আনিয়ে তাতে বসে রোদ পোহাচ্ছিলেন। তখন তো তার কোনো কাজ ছিল না, কেবল শরৎকালের মিঠে রোদটা উপভোগ করা ছাড়া। তার চোখ তখন চতুর্দিকে ঘুরছে, এমনকি সাদা গুড়িটার দিকেও। এটা মনে আছে, কারণ জগন্ময়বাবুর তখন মনে হয়েছিল গুড়িটার রঙের সঙ্গে ইউক্যালিপটাস গাছের রঙের মিল আছে। ওটা কি? একটা পাখি, খয়েরি রং, মাথা থেকে লেজের ডগা অবধি, শালিকের চেয়ে ছোট। পাখিটা মাটিতে খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে, আর মাঝে মাঝে খাওয়া থামিয়ে মাথা তুলে চিরিক চিরিক ডাকছে। ওই ফুল গাছটার 1 10 মধ্যেই এবার 2টো লাফ মেরে পাখিটা ফুল গাছটার দিকে আরও এগিয়ে গেল। জগন্ময়বাবু অপেক্ষা না করে সজোরে 2টো তালি মারলেন। পাখিটা তীক্ষ্ণ শীষ দিয়ে উড়ে গেল। জগন্ময়বাবু হাফ ছাড়লেন, কিন্তু গাছটা তো রয়ে গেল। ওটার একটা ব্যবস্থা করা যায় না? সামনের রাস্তায় অনেক ঢেলা পড়ে আছে। একটা ঢেলা হাতে তুলে নিলেন। জগন্ময়বাবু গাছটাকে তাক করলেন, তারপর হাতে ঢেলা নিক্ষেপ করলেন তার দিকে। গাছটা থরথরিয়ে কেঁপে উঠল। লেগেছে, কিন্তু একটা ঢিলে কি কোনো ফল হবে? জগন্ময়বাবু অনুভব করলেন যে তার মাথায় খুন চেপেছে। পরপর 30টা ঢেলা মারলেন গাছের দিকে। অর্ধেক ঢেলা পাশ দিয়ে বেরিয়ে গেল। গাছটা নুয়ে পড়েছে। ও ফির ঘরা হো যায়গা বাপু। ভগবান গেটের বাইরে বই হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মুখে মৃদু হাসি। হোগে খোড়া, কিছুক্ষণের জন্য তো নিশ্চিন্ত। ভগবান চলে গেল। ঘটনাটা যে চৌকিদার আর মালিও দেখেছে, সেটা বাংলোর দিকে মুখ ঘুরিয়ে বুঝলেন জগন্ময়বাবু। বোঝাই যাচ্ছে দুটোই অকর্মা ঢেকে। তাকে একটু হেল্প করতে পারল না এগিয়ে এসে। ব্রেকফাস্ট খেতে খেতে মনে হলো যে চৌকিদার আর মালির এই যে নিষ্পৃহ ভাব, তার জন্য হয়তো উনি কিছুটা দায়ী। এখানে এসেই বোধহয় ওদের দুজনের হাতে কিছু আগাম বকশিস গুজে দেওয়া উচিত ছিল।
মালি তো স্টেশনে গিয়েছিল ওকে আনতে। মিসেস মুর টেলিগ্রামে খবর পাঠিয়েছিল। কুলির বদলে উনি মালির পিঠেই মাল চাপিয়েছিলেন। একটা স্যুটকেস, একটা বেডিং, একটা বড় কল লাগানো ফ্লাস্ক। নিজের হাতে নিয়েছিলেন কেবল ছাতা আর বোনের দেওয়া এক হাঁড়ি মিষ্টি। বাংলোয় পৌঁছে উনি মালির জন্য 2 টাকা বের করেও আবার পকেটে রেখে দিয়েছিলেন। ভেবেছিলেন যাওয়ার দিন পুষিয়ে দেব। আগে দেখি না বেটারা কীরকম কাজ করে। কাজ অবশ্যই ভালোই করেছে দুজনে, কিন্তু কাজের বাইরে আগ বাড়িয়ে এসে 2 কথা বলা, কি চাই না চাই, কোনো অসুবিধা হচ্ছে কি না, এসব জিজ্ঞেস করা এ দুজনে একবারও করেনি। কাঠ ঝুমড়িতে এই একটা ব্যাপারই জগন্ময় বাবুর কাছে লেস দ্যান পারফেক্ট মনে হয়েছিল। এখন বুঝছেন দোষ খানিকটা ওর নিজেরই। চায়ে চিনি নাড়তে নাড়তে চৌকিদারকে জিজ্ঞেস করলেন, এই বাড়ির আশেপাশে ওই গাছ আরও আছে নাকি? চৌকিদার জানালো, বাংলোর চৌহদ্দির মধ্যে ওই গাছই ও আজ প্রথম দেখেছে। এ কি রাতারাতি গুছিয়ে যায় নাকি? वैसा ही तो मालूम होता बाबू। একটু খেয়াল রেখো তো, দেখলে আমায় বলবে। ठीक है बाबू। বানোয়ারি বলার আগেই জগন্ময়বাবুর চোখে পড়ল। বিকেলে ঘুম থেকে উঠে বারান্দায় বেরিয়ে এসেই তিনি দেখতে পেলেন গাছটিকে। বারান্দার পূব কোণের পেছন দিক থেকে উকি দিচ্ছে একগোছা চেনা ফুল। ঝিরঝিরে বাতাসে দুলছে ফুলগুলো। 15 বেশি দূরে নয়। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার পা দুটো কেমন যেন অবশ হয়ে আসছে। কোনো মতে এক পা পাশে সরে ধপ করে বসে পড়লেন বেতের চেয়ারের ওপর। একবার মালি বলে ডাকতে চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। গলা শুকিয়ে গেছে, মাথা ঝিনঝিন করছে, হাত পা ঠান্ডা। হাওয়াটা পূবের দিক থেকে আসছে, গাছের দিকে থেকেই। তার মানে ওই ফুলের বিষাক্ত প্রশ্বাস। জগন্ময়বাবু আর ভাবতে পারলেন না এখানে বসা চলবে না। এর মধ্যেই তিনি অনুভব করছেন তার শ্বাসের কষ্ট। শরীর ও মনের অবশিষ্ট বলটুকু প্রয়োগ করে চেয়ার ছেড়ে উঠে টলতে টলতে বৈঠকখানা পেরিয়ে শোবার ঘরে ঢুকে শয্যা নিলেন জগন্ময়বাবু। চৌকিদার কি রান্না হবে জিজ্ঞেস করতে এলে পরে তিনি বলে দেন খাবেন না। তা সত্ত্বেও বানোয়ারি নিজ থেকেই 1 গ্লাস গরম দুধ এনে বাবুকে খাওয়ানোর জন্য চেষ্টা করলেন। অনেক অনুরোধের পরেও জগন্ময়বাবু কোনো রকম অর্ধেকটা খেয়ে বাকিটা ফেরত দিলেন। দূরে মাদল বাজছে। বাজারে শুনেছিলেন কোথায় জানি মেলা বসবে, সাঁওতালদের নাচ হবে সেখানে। কটা বাজলো কে জানে। কম্বলের তলায় শুয়ে জগন্ময়বাবু অনুভব করলেন যে তার এখনও শীত লাগছে। আয়না থেকে আলোয়ানটা নিয়ে কম্বলের উপর চাপিয়ে দিতে খানিকটা কাজ হলো। তার ফলেই হয়তো একসময় জগন্ময়বাবু বুঝলেন তার চোখের পাতা দুটো প্রায় এক হয়ে আসছে। এর আগে কদিন এক ঘুমে রাত কাবার হয়েছে, কিন্তু আজ আর হলো না। চোখ খুলতে ঘরের আলো দেখে প্রথমে খটকা লেগেছিল। তারপর মনে হলো নিজেই বানোয়ারিকে বলেছিলেন আজ ঘরে লণ্ঠন জ্বালিয়ে রাখতে। এখনও শীত, হাওয়াটা ওই বাইরের দিক থেকে জানালা দিয়ে আসছে বোধহয়। কিন্তু ওটা তো শোয়ার আগে বন্ধ করেছিলেন উনি। কেউ খুলল নাকি? জগন্ময়বাবু ঘাট তুললেন দেখবার জন্যে। জানালার পাশেই ড্রেসিং টেবিল, তার উপরই রাখা লণ্ঠনের আলো পড়েছে তার পাল্লায়। শুধু পাল্লায় না, বাইরে থেকে যে আলোটি উকি মারছে তার উপরেও। সেই আলোতেই চেনা চেনা লাগছে জিনিসটিকে। এই সেই একই গাছ, একই ফুল, হলদে বেগুনি কমলা, 20 ফুল। জগন্ময়বাবু বুঝতে পারলেন তার তলপেট থেকে যে একটা আর্তনাদ কাণ্ঠনালী বেয়ে উপরে উঠে আসছে, সেটা মুখ দিয়ে বেরোনোর সঙ্গে সঙ্গে তিনি সংজ্ঞা হারাবেন। আর হলোও তাই। কামরাটা খালি পেয়ে জগন্ময়বাবু একটু নিশ্চিন্ত হয়েছিলেন, কারণ লোকের সান্নিধ্যে এখন আর তার থাকতে ভালো লাগে না। কাঠঝুমড়িতে এমন স্বপ্নের মতো দিনগুলো গত 2 দিনে কি করে এমন বিভীষিকায় পরিণত হতে পারে, সেটা নিয়ে 7 ঘন্টার জার্নির মধ্যে একটু চুপচাপ একা বসে ভাবতে চেয়েছিলেন। কিন্তু গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে একটি চেনা লোক তার কামরায় উঠে পড়লেন। পান্না হাটের পোস্টমাস্টার নূরবিহারী মজুমদার। ভদ্রলোকের সঙ্গে সেদিনের পর আর দেখা হয়নি।
সে কি মশাই, এর মধ্যেই ফিরে চললেন নাকি? নাকি আপনিও বেতল যাচ্ছেন? বেতল? এর পরের স্টেশন মেলা বসেছে, সেখানে গিন্নির হুকুমে কিছু কেনাকাটা করতে যাচ্ছি। ও, আপনি কোথায় চললেন? ডালটনগঞ্জ। শরীর খারাপ হলো নাকি? এই 2 দিনেই এত পরিবর্তন আপনার চেহারায়। হ্যাঁ, একটু নোটবিহারীবাবু মাথা নেড়ে একটু ফিক করে হেসে বললেন, যাক, ভদ্রলোকের লাকটা ভালো। লাক? পবিত্রবাবুর কথা বলছি। কেন? আরে, উনি তো আজ 10 বছর হলো বছরে 2 বার করে মূর সাহেবের বাংলোতে এসে থাকেন। ওটা একরকমের মনোপলি। অক্টোবর আর মার্চ লিখতে আসেন। বড় রাইটার তো। পবিত্র ভট্টাচার্য নাম শোনেননি? লেখেন, আর ভগবান বলে একটা কাঠুরের ছেলেকে বাংলা শেখান। শখের মাস্টারই, একটু আদর্শবাদী প্যাটার্নের লোক আর কি। আপনি চলে গেছেন শুনে নেচে উঠলেন, ভারী আক্ষেপ করছিলেন নিজের ডেরা ছেড়ে হোটেলে থাকতে হচ্ছে বলে। বললেন বুড়ো মোড় বেঁচে থাকলে তার এই গোলমাল হতো না, ওরই গণ্ডগোলটা করেছে। বেতল স্টেশনে নোটবিহারী নেমে যাওয়ার পর গাড়িটা ছাড়বার ঠিক মুখে জগন্ময়বাবু দেখলেন প্ল্যাটফর্মের ধারে লোহার রেলিংয়ের পেছনে ফুলের ঝাড়টা। 1-8টা নয়, এক মাঠ জুড়ে কমপক্ষে 100টা, আর তারই মধ্যে নিশ্চিন্ত মনে খেলা করছে 3টি ছাগল ছানা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং এই ধরনের গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন দ্য শুইক অডিও বুক।